তাহলে আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে টেন্স। টেন্স মানে তোমরা বাংলাতে অনেক সময় দেখছো ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। তো তোমাদের কাছে প্রশ্ন, বলতো ক্রিয়া কি আর কালটা কি? ক্রিয়া মানে কাজ, কাল মানে সময়। তাহলে দেখো টেন্স মূলত দুটি জিনিস নিয়ে গঠিত। কি বললাম? দুটি। একটি হচ্ছে টাইম, টাইম মানে কি সময়, আর একটি হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে কি কাজ, অ্যাকশন মানে কাজ। তাহলে টেন্স কোন দুটি, মূলত কোন দুটি জিনিস নিয়ে গঠিত? দুটি, একটি টাইম এবং আরেকটি হচ্ছে অ্যাকশন। এতটুকু বেসিক আইডিয়া ক্লিয়ার হয়েছে? এবার যদি আমরা টাইম বুঝি আর অ্যাকশন বুঝি তাহলে তো আমরা টেন্স কি সেটা বুঝতে পারবো। তো এই টাইমকে বা সময়কে আমরা তিন ভাগে ভাগ করেছি। কয় ভাগে? তিন ভাগে। কি কি? প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম এবং ফিউচার টাইম। হয়তো তোমরা জানো প্রেজেন্ট টাইম মানে কি বর্তমান সময়, পাস্ট টাইম মানে অতীত সময় এবং ফিউচার টাইম মানে ভবিষ্যৎ সময়। তো টাইমটা কি সেটা একটা উদাহরণের মাধ্যমে এবার আমরা বুঝে নিই। দেখো, মনে করো এটা একটা পয়েন্ট এ, এখান থেকে এটা একটা পয়েন্ট বি। ভালোভাবে বুঝবে, এটা একটা পয়েন্ট এ, এখান থেকে আরেকটা পয়েন্ট কি বি। এখন আমি তোমাদের সঙ্গে এক্সাক্ট মনে করো এই পয়েন্টটাতে কথা বলছি, তোমাদের সঙ্গে যে আমার কথা হচ্ছে কোন পয়েন্টে? এই পয়েন্টে। কিন্তু আমি যখন প্রথমে আসছিলাম এখানে, প্রথমে যখন আসলাম কিছুক্ষণ তো কথা বলছিলাম, মনে করো এতটুকু টাইম আমি কথা বলছিলাম আগে। কিন্তু এখন তোমাদের সঙ্গে আমার কোন পয়েন্টে কথা হচ্ছে? এই পয়েন্টে। এখন তোমাদের সঙ্গে কোন পয়েন্টে ইন্টারেক্ট হচ্ছে? এই পয়েন্টে। তাহলে এই টাইমটাকে আমরা কোন টাইম বলবো? প্রেজেন্ট টাইম। বুঝতে পারছো? এখন তোমাদের সঙ্গে যে পয়েন্টে আমার কথা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট টাইম। কিন্তু মনে করো আমি যখন প্রথমে এখানে আসলাম তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য, কিছুক্ষণ তো কথা বলছিলাম, তো সেই সময়টা তখন প্রেজেন্ট ছিল, কিন্তু এখন কি হয়ে গেছে? এখন পাস্ট হয়ে গেছে। বুঝতে পারছো? এবার মনে করো কথা বলতে বলতে এখন আমি এই পয়েন্টে আছি। কোন পয়েন্টে? এই পয়েন্টে। তাহলে এখন এই পয়েন্টে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে, তাহলে এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে প্রেজেন্ট টাইম। এখন তো এই পয়েন্টে কথা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে প্রেজেন্ট টাইম। আর এতক্ষণ ধরে যে এই কথাগুলো বললাম এগুলো তাহলে কোন টাইম হবে? এগুলো হবে পাস্ট টাইম। তাহলে তোমরা এবার বলো তো যে পাস্ট টাইম এটা সৃষ্টি কোন টাইম থেকে? প্রেজেন্ট টাইম থেকে। যে প্রেজেন্ট টাইমটা চলে যায় সেই টাইমটাই তো পাস্ট টাইমে পরিণত হয়। বুঝতে পারলে? টাইম ক্লিয়ার হয়েছে? এবং ফিউচার টাইম কোনটা? যে টাইমটা এখনো আসে নাই। এই যে আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা ক্লাসটা দেখবে, ভালো হলে ভালো কমেন্ট করবে, খারাপ হলে খারাপ কমেন্ট করবে, এখনো করো নাই, তাহলে সেই টাইমটা কোন টাইম হবে? সেই টাইমটা হচ্ছে ফিউচার টাইম। আশা করি টাইম কি বুঝতে পারছো? অনেকে বলে পাস্ট টাইম মানে অনেক আগের টাইম। অনেক আগের টাইম কি? এই যে একটু আগে তুমি কথা বললে সেই টাইমটা চলে যায় নাই, সেটাই হচ্ছে পাস্ট টাইম। বুঝতে পারলে? তাহলে টাইম আমরা বুঝলাম। দুই নম্বর পয়েন্ট কি ছিল আমাদের? টাইম প্লাস অ্যাকশন মিলে টেন্স গঠন করা হয়। টাইম প্লাস অ্যাকশন মিলে। তাহলে এবার আমাদের বুঝতে হবে যে আসলে অ্যাকশনটা কি। আচ্ছা, ছবি আমি আর্ট করতে পারি না, তাও দেখি। তুমি কি খেতে ভালোবাসো? ফুচকা। তো তোমাকে আমি এখানে অনেকগুলো ফুচকা খেতে দিলাম। ভালোভাবে অ্যাকশনটা বুঝবে। তোমাকে আমি অনেকগুলো ফুচকা খাওয়ার জন্য দিলাম। তো তুমি সাধারণত একটু পেটুক মানুষ, ফুচকা দেখলে জিভে জল চলে আসে। তুমি কি করলে? দেওয়া মাত্র ফুচকাটা খাওয়া শুরু করলে। তাহলে দেখো তুমি এই যে খাচ্ছ, তোমার দ্বারা কি কোনো কাজ হচ্ছে? ভালোভাবে মাথা খাটাও, তোমার দ্বারা কি কোনো কাজ হচ্ছে? খাওয়াটা তো একটা কাজ। এই যে তুমি খাওয়া শুরু করলে, তোমার দ্বারা একটা কাজ হচ্ছে। ইট ইজ এ কন্টিনিউয়াস অ্যাকশন। কোন অ্যাকশন? কন্টিনিউয়াস অ্যাকশন। তাহলে কন্টিনিউয়াস অ্যাকশন আমরা কাকে বলবো? একটা রানিং কাজ বোঝাবে, একটা রানিং কাজ, একটা চলমান কাজ, বা আমরা বলতে পারি ইংরেজিতে একটা অনগোয়িং কাজ। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের?
তাহলে যে কাজটা রানিং চলছে, যে কাজটা অনগোয়িং চলছে, সেটা কোন অ্যাকশন? সেটা কন্টিনিউয়াস অ্যাকশন। বুঝতে পারছো? সেই অ্যাকশনটাকে আমরা বলবো কন্টিনিউয়াস অ্যাকশন। এখানে লিখছি এই যে কন্টিনিউয়াস অ্যাকশন। ক্লিয়ার হয়েছে? এবার তোমার কি ফুচকাটা খাওয়া শেষ হবে না কখনো? নিশ্চয়ই খাওয়া শেষ হবে। তাহলে আমি বলতে চাচ্ছি যখনই একটা কাজ শেষ হয় তখন সেটা পারফেক্ট অ্যাকশনে পরিণত হয়। কোন অ্যাকশন? কাজ শেষ মানে কোন অ্যাকশন? পারফেক্ট অ্যাকশন। তাহলে ক্লিয়ার হয়েছে কন্টিনিউয়াস অ্যাকশন, পারফেক্ট অ্যাকশন। কে কে বুঝতে পাও নাই? তাহলে আমি যদি বলি আমি দৌড়াচ্ছি, এটা কোন অ্যাকশন? কন্টিনিউয়াস অ্যাকশন। আমি বললাম আমার দৌড়ানো শেষ, তাহলে কোন অ্যাকশন? পারফেক্ট অ্যাকশন। ক্লিয়ার হয়েছে? এবার এতক্ষণ তো এগুলো ফুচকা ছিল, তাই তো? এবার এগুলো আমি বই বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? বই। এবং পাশে আরো একটা রুম দিলাম। তোমার নাম কি? কি নাম? রিচা পাল। তো ওকে আমি বললাম যে এই বইগুলো নিয়ে এসে তুই এই রুমটাতে রাখবি। কিছু বই আমি দিলাম ওকে, বললাম এই বইগুলো নিয়ে এসে কি করবি? ওই রুমটাতে গিয়ে রাখবি। তো তোমাকে আমি কাজটা দেওয়ার পর, ভালোভাবে বুঝবে, কাজটা দেওয়ার পর আমি বাইরে ঘুরতে গেছি। 1 ঘন্টা ঘুরলাম, ঘুরে আবার আসলাম। এসে দেখি তুমি কি করছো? কিছু বই রুমটাতে নিয়ে আসছো, কিছু বই। আর এখনো কিছু বই কি করতেছো? নিয়ে আসতেছো। এবার পয়েন্টটাকে ধরবে ভালো করে। কিছু বই নিয়ে এসেছো, তার মানে কিছু বই রাখা শেষ। কিছু বই রাখা শেষ মানে কিছুটা কাজ শেষ। কোন অ্যাকশন? পারফেক্ট অ্যাকশন, নট পারফেক্ট কন্টিনিউয়াস। আগে বলবে না। আমি বললাম কিছু বই নিয়ে এসেছো, ভালোভাবে বোঝো। কিছুটা বই নিয়ে এসেছো রুমের মধ্যে, আর কিছুটা এখনো নিয়ে আসছো। কিছু বই রাখা শেষ, আর কিছু বই এখনো নিয়ে আসতেছো। তাহলে একটু আগেই তো বললাম যে কাজটা শেষ হয়, কিছুটা বই রাখা শেষ, তার মানে কোন অ্যাকশন? পারফেক্ট অ্যাকশন। আর এখনো কিছু বই কি করছো? এভাবে নিয়ে যাচ্ছ, তো কোন অ্যাকশন? কন্টিনিউয়াস অ্যাকশন। তাহলে দুটো অ্যাকশন মিলে কোন অ্যাকশন গঠন করা যায়? পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাকশন। ক্লিয়ার? তাহলে দুটো অ্যাকশন মিলে কোন অ্যাকশন গঠন হয়? পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাকশন। আর পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাকশনে দেখো তো একটা সময়ের কথা আসে কিনা। এই যে আমি তোমাদের কাজটা দিয়ে কতক্ষণ ঘুরে আসলাম? 1 ঘন্টা ধরে। বোঝা গেল? তাহলে আমি সাধারণভাবে বলছি আমি ভাত খাচ্ছি, কোন অ্যাকশন? কন্টিনিউয়াস অ্যাকশন। আমার ভাত খাওয়া হয়েছে, পারফেক্ট অ্যাকশন। আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, পারফেক্ট কন্টিনিউয়াস। কেন বলো তো? যখন আমি বললাম 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আরে 2 ঘন্টায় কি তুমি কিছুটা ভাত খাও নাই? কিছুটা ভাত খাও নাই। তাহলে এই যে কিছুটা ভাত খেলে সেটা তো পারফেক্ট, আর কিছুটা এখনো কি হচ্ছে? খাচ্ছ। ইট ইজ আ কন্টিনিউয়াস। দুটো মিলে কি হচ্ছে? পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাকশন। বোঝা গেল? ভালো লাগছে? এবার বলো যে এই যে কন্টিনিউয়াস আমরা বুঝতে পারছি তো? বুঝতে পারছি না? আমি খাচ্ছি, বুঝতে পারছি না? পারফেক্টটাও তো বুঝতে পারছি, খাওয়াটা শেষ। পারফেক্ট কন্টিনিউয়াসটাও তো বুঝতে পারছি। আর একটা অ্যাকশন বাকি আছে, কি অ্যাকশন? ইনডেফিনিট অ্যাকশন। দেখো প্রত্যেকটা অ্যাকশন বুঝতে পারছি, তার মানে এগুলো ডেফিনিট করতে পারছি, নির্দিষ্ট করে বুঝতে পারছি, আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারছি। আর ইনডেফিনিট, কথার আগেই বলেছে আমি ইনডেফিনিট। ইন মানে হচ্ছে নট, মানে আমি নির্দিষ্ট নই, আমাকে বুঝতে পারবে না, আমাকে বুঝতে পারবে না। আমি বললাম আমি ভাত খাচ্ছি, তুমি তো বুঝতে পারছো। আমার ভাত খাওয়া হয়েছে, সেটাও বুঝতে পারছো। আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, সেটাও বুঝতে পারছো। আর ইনডেফিনিট কথাটা বলছে যে আমি ভাই নির্দিষ্ট নই, আমাকে বুঝতে পারবে না। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, কি বললাম? আমি ভাত খাই। কখন খাই? কখন খাই? টাইম আছে? বুঝতে পারছো? বা কখন খাবো? কিছু বোঝা যাচ্ছে? তার মানে এটা হচ্ছে অনির্দিষ্ট অ্যাকশন। কোন অ্যাকশন? অনির্দিষ্ট অ্যাকশন। এটাই তো বলছি আমি ইনডেফিনিট। আমি তো এটাই বলছি ইনডেফিনিট। এই যে আমি ভাত খাই, তোমরা এতদিন লজিক্যালি জিনিসগুলো ভাবো নাই। লজিক্যালি ভাবো যে কন্টিনিউয়াস অ্যাকশনটা আমি বুঝতে পারছি, অনুভব করতে পারছি, ঠিক তো?
পারফেক্ট অ্যাকশনটাও আমি বুঝতে পারছি, পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাকশনটাও বুঝতে পারছি, কিন্তু ইনডেফিনিট অ্যাকশন নামের প্রথমেই বলেছে ইন, মানে কি আমি নির্দিষ্ট নই, আমাকে নির্দিষ্টভাবে বোঝানো সম্ভব নয়। আমি বললাম, বুঝবে ভালো করে, ছেলেটি দৌড়াচ্ছে, কোন অ্যাকশন? কন্টিনিউয়াস অ্যাকশন। ছেলেটি দৌড়েছে, পারফেক্ট অ্যাকশন। ছেলেটি 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছে, প্রত্যেকটা অ্যাকশন বোঝা যাচ্ছে না। এবার যদি বলি ছেলেটি দৌড়ায়, ইনডেফিনিট, কারণ ওখানে কিন্তু বোঝা যাচ্ছে না কখন দৌড়েছিল, কখন দৌড়াবে, কিছু বোঝা যাচ্ছে ভাই? ওই জন্য বলছে আমি নিজেই ইনডেফিনিট, আমি ডেফিনিট নই। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? তাহলে টাইম কি বোঝা গেল। অনেকের একটা ভুল কনসেপশন ছিল যে পাস্ট টাইম মানে কি অনেক আগের সময়। আদৌ কি অনেক আগের সময়? তাহলে আমি ক্লাসটা মনে করো শুরু করেছিলাম কয়টার সময়? 7টার সময়। এখন মনে করো ঘড়ির কাঁটায় কয়টা বাজে? 7:30। তাহলে এখন আমি 7:30টায় যে পয়েন্টে কথা বলছি সেটা হচ্ছে প্রেজেন্ট টাইম। এতক্ষণ যে 7টা থেকে 7:30 পর্যন্ত কথা বলছিলাম এই টাইমটা, এটা কোন টাইমে পরিণত হয়ে গেছে? এটা পরিণত হয়ে গেছে পাস্ট টাইমে। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এটা পাস্ট টাইমে। এখন যে ইন্টারেক্টটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টাইম। বুঝতে পারলে? তাহলে পাস্ট টাইম কোনটা? যে টাইম, যে প্রেজেন্ট টাইমটা চলে যায় সেই প্রেজেন্ট টাইমটাই পাস্ট টাইমে পরিণত হয়। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে টাইম আমরা টোটাল কয়টা দেখলাম? 3টা। প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম এবং ফিউচার টাইম, 3টে আমরা টাইম দেখলাম। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা টাইমে 4টা করে অ্যাকশন আছে, প্রত্যেকটা টাইমে 4টা করে অ্যাকশন আছে। প্রেজেন্ট টাইমে এই 4টা অ্যাকশন আছে, পাস্ট টাইমেও এই 4টা অ্যাকশন আছে এবং ফিউচার টাইমে এই 4টা অ্যাকশন রয়েছে। তাহলে 3 × 4 টোটাল তোমাদের কয়টা টেন্স? 12টা টেন্স। কি বোঝা গেছে? এবার মানুষকে বোঝাতে পারবে যে ক্রিয়ার কালকে কি বলে? ক্রিয়ার কালকে কি বলে? টেন্স বলে। বা তোমরা টেন্সের ডেফিনিশন এখন এইভাবেও দিতে পারো, সময়ের সঙ্গে সঙ্গে যে কাজটা হয় সেটাই টেন্স, তাই তো? নিজের মতো করে দিতে পারো। ক্লিয়ার হয়েছে এতটুকু? পরের স্লাইডে আগাবো। আচ্ছা, দাদা কই গেল? এবার টপিক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট কি? একটা টাইম। প্রেজেন্ট টাইমে কয়টা অ্যাকশন হয় টোটাল? 4টা অ্যাকশন। কি কি অ্যাকশন? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ভাই বুঝতে অসুবিধা হচ্ছে কি? তো প্রত্যেকটাতে, তাহলে এটা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখো এখানে সূত্র বলছে কি, একটু সূত্রটার দিকে লক্ষ্য করো। সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট থাকে। সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে। আগের দিন যারা নাউনের ক্লাসে উপস্থিত ছিলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সাবজেক্ট সব সময় কে হয়? সাবজেক্ট সব সময় নাউন হয়। সাবজেক্ট সব সময় নাউন হয়। তোমার বাড়ির গার্জিয়ান কে? তোমার বাবা। তোমার বাবা যদি বাড়িতে না থাকে সংসারটা কে চালাবে? তোমার মা। তো নাউন যদি কোনো কারণে না বসে তার পরিবর্তে কে বসে? সাবজেক্ট, প্রোনাউন। নাউন যদি কোনো কারণে না বসে তার পরিবর্তে কে বসে? প্রোনাউন। তাহলে সাবজেক্ট সর্বদা কে হয়? নাউন বা প্রোনাউন হয়। ঠিক আছে? আগের দিন যারা ছিল তারা এটা বুঝতে পারবে। তো সূত্র কি বলছে? সূত্র বলছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, নয়তো এস বা ইএস ফর্ম। মেইন ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে। কি ভার্বের? মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। যখন ভার্বের চ্যাপ্টার করানো হবে তখন দেখাই দেবো, ঠিক আছে? মেইন ভার্ব বা অ্যাকশন ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে। কয়টা ফর্ম? 5টা ফর্ম। যেমন ইট একটা ভার্ব। কি? ইট। ইট মানে কি? খাওয়া। ইটের সেকেন্ড ফর্ম হচ্ছে এট। ইটের সেকেন্ড ফর্ম কি? এট। তারপর ইটের থার্ড ফর্ম কি? ইটেন। ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন। ইটের ফোর্থ ফর্ম কি? ইটিং। আর ইটের ফিফথ ফর্ম বা যেটাকে আমরা বলি এস বা ইএস ফর্ম সেটা হচ্ছে ইটস। ইএটিএস। কখনো এস যুক্ত হয়, কখনো ইএস যুক্ত হয়। এটাও আমি তোমাদের একটা নোট করে দেব, কখন এস আর কখন ইএস যুক্ত হয়। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম,
নয়তো এস বা ইএস ফর্ম প্লাস অবজেক্ট। আরো একটা কথা বলে নেই এখানে, অবজেক্টটাও সবসময় নাউন হয় নয়তো প্রোনাউন হয়। তাহলে এই দুটো জিনিস মাথায় থাকবে যে সেন্টেন্সের সাবজেক্ট এবং সেন্টেন্সের অবজেক্ট সবসময় কি হবে, হয় নাউন হবে নয়তো প্রোনাউন হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখো বলছে সাবজেক্টের পর দুটো জিনিস বসে, কখনো বসবে ভার্বটার ফার্স্ট ফর্ম, আবার কখনো ভার্বটার এস বা ইএস ফর্ম। তাহলে আমাকে তো বুঝতে হবে যে কখন ভার্বের ফার্স্ট ফর্মটা বসবে আর কখন ভার্বের এস বা ইএস ফর্মটা বসবে, কি বুঝতে হবে তো। বলছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি বললাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্টের পর ভার্বের এস বা ইএস ফর্ম, ভার্বের এস বা ইএস ফর্ম যেটাকে আমরা বলি ফিফথ ফর্ম, যেটাকে কি বলি, ভার্বটার ফিফথ ফর্ম, সেটা বসবে। এবার আমি বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবার অনেকেই আছো তোমরা পার্সনেই জানো না, আবার আমি থার্ড পারসনে চলে গেছি। পার্সন কি, থার্ড পারসন, আমি বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পরে এস বা ইএস ফর্ম বসে, তাই তো। তাহলে আমাকে থার্ড পারসন বলছে, তার মানে আগে দুটো পারসন আছে, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। তো একটু দেখে নেই, হ্যাঁ। ফার্স্ট পারসন যেটা আছে সেটা আছে আই এবং উই, অনেকে হয়তো জানবে আই এবং উইকে কি বলা হয়, ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন আমরা বলি ইউকে, কাকে বলি, ইউকে। ক্লিয়ার হয়েছে? এবং দেখো ফার্স্ট পারসনে যে আই আছে, আইটা কি সিঙ্গুলার, আই মানে আমি, কয়জন লোক, একজন লোক, সিঙ্গুলার। উই মানে কি, আমরা। তো প্রত্যেকটা পার্সনে কি হয়, সিঙ্গুলার লোক থাকে এবং প্লুরাল থাকে, ঠিক আছে। আই মানে আমি, উই মানে আমরা, উই কি এখানে প্লুরাল। সেকেন্ড পারসন ইউ মানে তোমরা হয়তো জানবে কখনো তুমি ব্যবহার করা হয়, কখনো তোমরাও ব্যবহার করা হয়। যখন তুমি ইউজ করবো তখন কি সেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে, যখন তোমরা বলবো তখন সেটা কি হচ্ছে, প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার হচ্ছে তো, বুঝতে পারছো তো। এবং থার্ড পারসনের কথা বলি, থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, আর একটা লিখলাম দে। হি মানে কি, সে, শি মানে কি, সে। আচ্ছা আমি বললাম সে বাড়ি যায়, তার মানে কয়জনের কথা বলছি, একজন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, প্লুরালটা হচ্ছে দে। দে মানে কি, তারা। তারা কি সিঙ্গুলার জিনিস, তারা বাড়ি যাচ্ছে, তারা কি সিঙ্গুলার জিনিস, নিশ্চয়ই সিঙ্গুলার নয়। এবার দেখো এখানে নোটটা দেখো কি বলছে, সাবজেক্ট, কি বলছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের এস বা ইএস ফর্ম বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনার আমি তোমাকে একটা রাস্তা দিচ্ছি, সেটা হচ্ছে মনে রাখবে সব সময় হি, কি বললাম, হি। শি, কি বললাম, শি। ইট, আমি বললাম এটা আমাকে দাও, এটা কয়টা জিনিস, একটা জিনিস। এবং প্লাস ওয়ান কথাটা মনে রাখবে, কি বললাম, প্লাস ওয়ান। প্লাস ওয়ান দিয়ে আমরা কি ডিনোট করি, প্লাস ওয়ান কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস, একটা নির্দিষ্ট জিনিস বা নির্দিষ্ট নাম, মানে অ্যাকচুয়ালি নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আমি যদি বলি রাম স্কুলে যায়, তাহলে রাম কয়টা ব্যক্তি, একটা ব্যক্তি, ওই জন্য আমি এক কথাটা লিখছি। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানেই হচ্ছে একজন। হি মানে কি, সে, কয়জন লোক, একজন। শি মানে কি, সে, কয়জন লোক, একজন। আমি বলি ইট মানে কি, এটা, কয়জন লোক, একজন। রাম কয়জন লোক, রিনা কয়জন ব্যক্তি, একজন। তাহলে আমরা কি বুঝলাম, থার্ড পারসন সিঙ্গুলার মানে হচ্ছে হি, শি, ইট বা প্লাস ওয়ান। যদি সেন্টেন্সে এগুলো কখনো কি ব্যবহার হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কি ব্যবহার হয়, সাবজেক্ট, তখন আমরা ভার্বটার কোন ফর্ম ইউজ করব, এস বা ইএস ফর্ম, যেটাকে আমরা বলি ফিফথ ফর্ম। কি মাথায় ঢুকছে, ঢুকছে তো। বাকি ক্ষেত্রে আমরা ভার্বের কোন ফর্ম ব্যবহার করব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে, বলো, ভার্বটির ফার্স্ট ফর্ম ব্যবহার করব, তখন ভার্বটির ফার্স্ট ফর্ম ব্যবহার করব। এবং বেশ কিছু এক্সাম্পল এখানে আছে, দেখো প্রথম এক্সাম্পলটা আমি একটু বলে দিচ্ছি, আমি বাড়ি যাই, কি আছে, আমি বাড়ি যাই। আচ্ছা আমি যদি বলতাম আমি বাড়ি যাচ্ছি, কোন অ্যাকশন হতো,
কন্টিনিউয়াস অ্যাকশন হবে। আমি বাড়ি যাচ্ছি মানে কি আমার দ্বারা একটা কাজ হচ্ছে, আর যখন এই কাজ হয় রানিং কাজ, তখন সেটা কোন অ্যাকশন? কন্টিনিউয়াস অ্যাকশন। যদি বলতাম আমি বাড়ি গিয়েছি, কোন অ্যাকশন হতো? পারফেক্ট অ্যাকশন। আমি যদি বলতাম আমি 3 ঘন্টা ধরে বাড়ি যাচ্ছি, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো সেই কথাটাই আমরা একটু ইনডেফিনিট ভাবে বলবো আমি বাড়ি যাই, বোঝা যাবে না কখন যাই কখন গিয়েছিলাম সেটা কি বোঝা যাচ্ছে? এই জন্য নামের প্রথমেই বলে দিয়েছে কি ইনডেফিনিট, মানে কি আমি নির্দিষ্ট নই, আমি নিজে একটা অনির্দিষ্ট লোক। বোঝা গেল? তাহলে আমি বাড়ি যাই, সেন্টেন্সের সাবজেক্ট কে? আমি। আমির ইংরেজি কি? আই। আমাদের সূত্র কি ছিল? সাবজেক্টের পর ভার্বটির ফার্স্ট ফর্ম, নয়তো এস বা ইএস ফর্ম। আচ্ছা আইটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? সবাই বলো আই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? আই যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্বটির কি এস বা ইএস ফর্ম ব্যবহার হবে? তাহলে ভার্বটির কোন ফর্ম ব্যবহার হবে? ফার্স্ট ফর্ম। তাহলে এখানে দেখো কাজটা কোনটা হচ্ছে? আমি বাড়ি যাই, যাওয়াটাই তো কাজ। আর ভার্ব কোনটা? যেটার দ্বারা কাজ বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। যেটার দ্বারা কাজ বোঝানো হয় সেন্টেন্সে সেটাই হচ্ছে ভার্ব। তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে আই গো টু হোম। আচ্ছা বলো তো টু কথাটা কেন লিখলাম? টু কথাটা কেন? কোন একটা দিক বোঝালে আমি বাড়ি যাই, তার মানে তুমি কোথাও যেখানেই থাকো না কেন বাড়ি যাই মানে কি একটা দিকেই তো যাবে। বুঝতে পারলে? এগুলো আরো বোঝানো হবে। আমরা অনেক সময় বলি না আমি স্কুল যাই, আই গো টু স্কুল। কেন টু কথাটা ইউজ করি? টু একটা হচ্ছে প্রিপজিশন, সেটা প্রিপজিশন চ্যাপ্টারে আমরা দেখব। ক্লিয়ার হয়েছে এটা? আই গো টু হোম। কে কে বুঝতে পারো নাই? বুঝতে পারছো? 2 নম্বর এক্সাম্পল, সে স্কুলে যায়। সে কোথায় যায়? স্কুলে যায়। তাহলে সে ইংরেজি কি? আমরা হিও লিখতে পারি, আমরা সিও লিখতে পারি। এটা কি হলো? সাবজেক্ট হলো। সাবজেক্ট হলো তো? সাবজেক্টের পর কি বসে? হি আর সিটা কোন পারসন? থার্ড পারসন। তাহলে ভার্বের কোন ফর্ম বসবে? এস বা ইএস ফর্ম। তাহলে গো এর এস বা ইএস ফর্ম কি? গোস। গো এর এস বা ইএস ফর্ম গোস। তাহলে হি গোস টু স্কুল। এবার অনেকেই ভাবছো এই ভার্ব গুলো কোথায় পাবো? এই গো একটা ভার্ব বা গোস, এটা হচ্ছে এর ফিফথ ফর্ম। গ্রামার বই খুলবে, ভার্ব নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে দেখবে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব বলে ডিনোট করা আছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বটির সেকেন্ড ফর্ম, ভার্বটির থার্ড ফর্ম। ঠিক আছে? তাহলে দুটো এক্সাম্পল করলাম। 3 নম্বর এক্সাম্পল বলছে তুমি ঘুমাও। তুমি ঘুমাও। তুমি ইংরেজি কি? ইউ। কি মানে ঘুমানো? কি মানে ঘুমানো? স্লিপ। তাহলে ইউ এর পর কি আমি স্লিপস ব্যবহার করবো না স্লিপ? স্লিপ, কারণ ইউটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। তাহলে ইউ স্লিপ মানে কি তুমি ঘুমাও। তারপরে প্রশ্ন, রাম দৌড়ায়, কি হবে? রাম গোয়িং। কেন? দৌড়ানোর ইংলিশ কি? রান মানে দৌড়ানো, জানো না? রান মানে দৌড়ানো। তাহলে আমি রান লিখবো না রানস লিখবো? রানস লিখবো, কারণ রাম কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। রাম রানস মানে কি রাম দৌড়ায়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার আমরা এতক্ষণ কি দেখলাম? এতক্ষণ দেখলাম সমস্ত সেন্টেন্স গুলো পজিটিভ বাক্য। পজিটিভ বাক্য মানে কি? হ্যাঁ বাচক বাক্য। আমি বাড়ি যাই, সে স্কুলে যায়, সে বিরিয়ানি খায়। ঠিক আছে? আমি যদি বলতাম আমি বাড়ি যাই না, তাহলে এটা কি হতো? নেগেটিভ বাক্য হতো না? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে, কথাগুলো ভালোভাবে শোনো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে নেগেটিভ করার জন্য আমরা ব্যবহার করি ডু নট এবং ডাজ নট। কি বললাম? ডু নট ডাজ নট। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার কখন ডু নট ব্যবহার করব এবং কখন ডাজ নট ব্যবহার করব। মনে রাখো
এখানে শুধু থার্ড লিখলাম আমি, ওই থার্ড পারসন যদি আসে তখন হবে ডাজ নট, বাকি সব ক্ষেত্রে ডু নট। যদি থার্ড পারসন আসে কি হবে? ডাজ নট, বাকি সব ক্ষেত্রে ডু নট। ক্লিয়ার হয়েছে ভাই, বুঝতে পেরেছো? তাহলে আচ্ছা, এগুলো কি সবার তোলা হয়েছে না এখানেই লিখবো? অসুবিধা হবে কি? দেখো প্রথম এক্সাম্পলটা নিচ্ছে, আমি বাড়ি যাই না। আমি বাড়ি যাই না, তাহলে আমির ইংরেজি কি? আই। এই আই এর পরে তোমাকে ডু নট নয়তো ডাজ নট বসাতে হবে। সবাই রেসপন্স করবে, কিন্তু সবাই উত্তর দেবে। আই এর পরে আমরা ডু নট ব্যবহার করবো না ডাজ নট? ডু নট। আইটা তো ওই ক্যাটাগরিতে পড়ে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্যাটাগরিতে পড়ে না। তাহলে আই এর পর আমরা কি ব্যবহার করব? আই ডু নট গো টু হোম। মানে কি? আমি বাড়ি যাই না। বুঝতে পারছো? আরো একটা নোট তোমাদের দিচ্ছি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট নোট। সেটা হচ্ছে সেন্টেন্সে কখনো যদি ডু বা ডাজ বা ডিড ব্যবহার করা হয় তখন ভার্বটির ফার্স্ট ফর্ম বসে। কি বললাম? যদি সেন্টেন্সে কখনো ডু কথাটা বা ডাজ কথাটা বা কখনো ডিড কথাটা ব্যবহার করা হয় তাহলে ভার্বটির কোন ফর্ম বসে? ভার্বটির ফার্স্ট ফর্ম বসে। এবার তোমরা একটা এক্সাম্পলের দিকে লক্ষ্য রাখো, আগে বোঝো পরে পারলে তুলে নেবে। আগে বোঝো। বলছে রাম দৌড়ায় না। রাম দৌড়ায় না, তাহলে আমি রাম লিখলাম। রামের পরে ডু নট ব্যবহার করবো না ডাজ নট? রাম ডাজ নট। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে রান ব্যবহার করব না রানস? রান ব্যবহার করব নাকি রানস? বলো। রান ব্যবহার করব। বলো তো কেন? একটু আগেই বললাম, যদি ডু ডাজ এবং ডিড সেন্টেন্সে কোনো কারণে বসে যায়, তখন ভার্বটি যে ফর্মেই থাকুক না কেন ভার্বটিকে ফার্স্ট ফর্মে নিয়ে আসতে হবে। ক্লিয়ার হয়েছে? যখন আমি বলছিলাম যে রাম দৌড়ায়, তখন তার ইংরেজি কি হয়েছিল? রাম রানস। রাম রানস। কিন্তু যখন বললাম রাম দৌড়ায় না, তখন ইংরেজি কি হলো? রাম ডাজ নট রান। রানসটা কি হয়ে গেল? রান হয়ে গেল। ভাই বুঝতে পেরেছো? আর কোনো কি ডাউট আছে? তাহলে তোমরা পজিটিভ বাক্য নেগেটিভ বাক্য এগুলো করতে পারবে না? একটা করো তো দেখি। সে স্কুলে যায় না। মুখে মুখে বলো, মুখে মুখে। হি ডাজ নট গো টু স্কুল। বাহ, ভেরি গুড। আমি ক্রিকেট খেলি না, এখানে নেই। আই ডু নট প্লে ক্রিকেট। রাম ক্রিকেট খেলে। রাম ক্রিকেট খেলে, আমি তো নেগেটিভ করতে বলি নাই। প্লেস ক্রিকেট। তুমি ফুটবল খেলো। প্লেস কেন ভাই? ইউ প্লে ফুটবল। এই যে কখন প্লেস কখন প্লে, এগুলোকে যদি ফ্লুয়েন্ট বানাতে চাও, আজকে এখানে যেমন ক্লাসটা করালাম, বাড়িতে গিয়ে বেশি না তুমি 50টা এক্সাম্পল নিজের মতো করে বানাও, দেখবে ইংরেজি দিন দিন ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার আর একটু মজা দেখাবো কি? আমি কি বাড়ি যাই কোশ্চেন করা শেখাবো কি? শেখাবো? রেডি আছো? দেখো, রাম দৌড়ায় না, তুমি ঘুমাও না, সে স্কুলে যায় না। এবং কোশ্চেন করার জন্য যেটা আসে সেটা হচ্ছে ডু এবং ডাস। কোশ্চেন করার জন্য প্রথমে কে আসবে? ডু এবং ডাস। কখন ডু আসবে? ওই কনসেপ্ট থেকে বলো, কখন ডু আর কখন ডাস আসবে? হ্যাঁ, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে তখন ডাজ হবে। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত বাকিরা থাকবে তখন ডু হবে। যদি চাপ হয়ে যায় তাহলে এটা না শিখাই। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি।
রাম ডাজ নট রান, মানে কি রাম দৌড়ায় না। এখানে ছিল রাম রানস, মানে কি রাম দৌড়ায়। এবার এখানে প্রশ্ন আছে রাম কি দৌড়ায়, প্রশ্ন চিহ্ন দিলাম এখানে, রাম কি দৌড়ায়। তখন যদি প্রশ্ন করে তখন অ্যান্সারটা কি হচ্ছে দেখো তো, হ্যাঁ নয়তো না, হ্যাঁ নয়তো না। তুমি কি ভাত খাও, সে কি স্কুলে যায়, অ্যান্সার কি হচ্ছে হ্যাঁ নয়তো না। যখন অ্যান্সার আসবে হ্যাঁ বা না দিয়ে, তখন তোমাকে শুরু করতে হবে ডু বা ডাজ দিয়ে, শুরু করতে হবে ডু বা ডাজ দিয়ে। ইয়েস নো যখন অ্যান্সার আসবে তখন শুরু করতে হবে ডু বা ডাজ দিয়ে। তাহলে রাম কি দৌড়ায়, এটা কি দিয়ে শুরু হবে, ডাজ না ডু, ডাজ দিয়ে। ডাস বলো বলো, ডাস রাম রান, ডাস রাম রান, মানে কি হলো রাম কি দৌড়ায়, এটাই তো। আমি যদি বলি রাম স্কুলে যায় কি হতো, রাম ডাস কেন ভাই, রাম স্কুলে যায়, নেগেটিভ তো বলি নাই। রাম গো টু স্কুল না, রাম গোস টু স্কুল। তাহলে এটাকে যদি প্রশ্ন করি রাম কি স্কুলে যায়, ডাস রাম গো টু স্কুল, ডাস রাম গো টু স্কুল। ডু ডাস বসলে ভার্বটির কোন ফর্ম বসে, ফার্স্ট ফর্ম। তাহলে এতক্ষণ থেকে আমরা কি কি বললাম একটু আমি রিভার্স করে নেই। আমি শুরু করেছিলাম টেন্স, কি শুরু করেছিলাম টেন্স। টেন্স আমি দেখলাম যে বাংলাটা একটু ভুলে যাই, ক্রিয়ার কাল ঠাল এগুলো ভুলে যাই। টেন্স দুটো জিনিস নিয়ে গঠিত, একটি কি টাইম, একটি কি অ্যাকশন। টাইমকে আমরা বোঝার সুবিধার্থে কয়টি ভাগে ভাগ করলাম, তিনটি ভাগে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট টাইম আমরা দেখলাম এই যে তোমার সঙ্গে আমার ইন্টারেক্টটা হচ্ছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট টাইম। ক্লাসটা তো অনেক আগে শুরু হয়েছিল, অনেকক্ষণ ধরে আমি বকবক করলাম, সব বকবকানি আমার কোন টাইমে চলে গেছে, ফার্স্ট টাইমে চলে গেছে। এখানে ক্লাস দেখবে, আমার সামনে তো কিছু বলবে না, বাড়িতে গিয়ে কমেন্ট করবে স্যার কেমন, সেই টাইমটা কি হবে ফিউচার টাইম। ক্লিয়ার হয়েছে? আর আমরা কি দেখলাম, অ্যাকশন দেখলাম। অ্যাকশন কেন দেখলাম, কারণ টাইম প্লাস অ্যাকশন মিলেই তো টেন্স। অ্যাকশনকে আমরা কয়টি ভাগে ভাগ করলাম, সাইলেন্স। অ্যাকশনকে কয়টি ভাগে ভাগ করলাম, চারটি। কি কি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। খুব সুন্দরভাবে দেখলাম ফুচকা খাওয়ার উদাহরণ দিয়ে। কেউ একজনকে দিছিলাম ফুচকা, সে দেরি না করে কি করছে, খাওয়া শুরু করছে। আর খাওয়া শুরু করা মানে কোন অ্যাকশন, না না, খাওয়া শুরু করলো মানে কাজটা শুরু করলো, তার মানে কোন অ্যাকশন, কন্টিনিউয়াস অ্যাকশন। ফুচকা খাওয়া শেষ, কোন অ্যাকশন, পারফেক্ট অ্যাকশন। মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে 2 ঘন্টা ধরে ফুচকা খাচ্ছে, কোন অ্যাকশন, পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাকশন। আর মেয়েটি ফুচকা খায়, ইনডেফিনিট অ্যাকশন। তাহলে আমরা দেখলাম টাইম টোটাল রয়েছে কয়টা, তিনটা। টাইম টোটাল কয়টা, তিনটা। আর প্রত্যেকটা টাইমে কয়টা করে অ্যাকশন রয়েছে, চারটা। তাহলে 3 into 4 টোটাল কয়টা টেন্স আমরা দেখবো, 12টা। মোস্ট ইম্পর্টেন্ট যদি বলো, সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের গল্পটা আর পাস্ট টেন্সের গল্পটা। বোঝা যাচ্ছে? ফিউচার, তোমরা অ্যাকচুয়ালি ফিউচারকে যে টেন্স বলো, ফিউচারকে তোমার টেন্স নাও বলতে পারো অন্যভাবে। ফিউচার মানে পুরোটা দাঁড়ায় আছে মোডাল ভার্বের উপর। কোন ভার্ব, মোডাল ভার্ব। কি কি সেগুলো, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। তো আমরা যদি মোডাল ভার্বের ইউজেসটা বা মোডাল ভার্বের ব্যবহারটা দেখে নেই, তাহলে আমাদের কি হবে, ফিউচার টেন্স না পড়লেও আমাদের কমপ্লিট। ক্লিয়ার হয়েছে? তারপর আমরা প্রথম টেন্স আজকে শুরু করলাম, কোন টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা সূত্র কি দেখলাম, সাবজেক্ট প্লাস ভার্বটির ফার্স্ট ফর্ম নয়তো ফিফথ ফর্ম। ফিফথ ফর্মটাকে আমরা কি বলি, এস বা ইএস ফর্ম, প্লাস কি অবজেক্ট। এখানে একটা জিনিসও আমরা শিখেছিলাম যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সর্বদা কি হয়, নাউন বা প্রোনাউন হয়। গতদিন আমি যে নাউনের ক্লাসটা নিয়েছিলাম, সেখানে আমি কি বলেছিলাম জানো, আমি শুরু করেছিলাম পার্টস অফ স্পিচ নামে একটা চ্যাপ্টার। কি, পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কথার অংশ। এই পৃথিবীতে যত লোকই থাকুক না কেন, যত লোক ইংরেজিতে যেভাবেই কথা বলুক, সেখানে ওই পার্টস অফ স্পিচের 8টা জিনিস ছাড়া আর কেউ থাকতে পারবে না। তাহলে একটা সেন্টেন্স গঠনে কয়টা জিনিস থাকে, 8টা। সেটা কি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এদেরকে ছাড়া আর কেউ আছে সেন্টেন্সে, আর কেউ নেই।
তুমি যত বড় সেন্টেন্স নাও, যত ছোটই সেন্টেন্স নাও। আমি দুটো সেন্টেন্স দিলাম, একটা নিলাম শি স্লিপস, মানে কি সে ঘুমায়, শিটা কি প্রোনাউন, স্লিপটা কি ভাই ভার, স্লিপটা হচ্ছে ভার, তাই তো। তারপর আমি মনে করো বললাম আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আইটা কি, আইটা কিন্তু নাউন নয়, আইটা হচ্ছে প্রোনাউন, অ্যামটা কি ভার, অ্যামটা কি ভার, প্লেইংটা হচ্ছে ভার, ক্রিকেটটা কি, ক্রিকেটটা নাউন, ক্রিকেটটা অবজেক্ট, আর অবজেক্ট সবসময় কি হয় নাউন নয়তো প্রোনাউন হয়। মিলে যাচ্ছে আমার কথা? আমি বললাম রাম ইজ সুইমিং ইন দি পন্ড, মানে কি রাম সাঁতার কাটছে একটা পুকুরে, তাহলে এই যে রামটা কি নাউন, ইজটা কি ভার, সুইমিংটা কি ভার, ইনটা কি প্রিপোজিশন, দিটা কি তোমরা বলো আর্টিকেল। এবার দেখো আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভের একটা পার্ট, আর্টিকেল কি অ্যাডজেক্টিভের একটা পার্ট, ঠিক আছে। তার মানে ওই আর্টিকেলটা কার মধ্যে ঢুকে গেল, অ্যাডজেক্টিভের মধ্যে ঢুকে গেল। আর পন্ডটা কি পুকুর, পন্ড একটা কি পুকুর, নাম নাউন। তাহলে ওই আটটা জিনিসের মধ্যে কেউ না কেউ তো থাকবে, তাদেরকে ছাড়া কি সেন্টেন্স গঠন করার ক্ষমতা রয়েছে তোমার? আমি বললাম আরেকটা উদাহরণ দিচ্ছি, ভাই তোমার নাম কি? আশিক। আশিক ইজ আ ভেরি গুড প্লেয়ার, আশিক ইজ আ, আচ্ছা এগুলো তোলা হয়েছে তোমাদের? হ্যাঁ তোলা হয় নাই? আচ্ছা আমি দাদা কই যে গেল, আশিফ ইজ আ ভেরি গুড প্লেয়ার, একটা উদাহরণ লিখলাম আমি এখানে। হ্যাঁ আশিফ ইজ আ ভেরি গুড প্লেয়ার। দেখো ভালোভাবে বুঝবে, ইংরেজিটাকে একটু মজার ছলে যদি পড়ো না খুব আনন্দ পাবে, আর যদি মুখস্থ করতে যাও 2 দিনে বিরক্ত হবে ইংরেজির উপর, 2 দিনে বিরক্ত হবে, ভালোই লাগবে না, আমাকে দেখতেই পাবে না, এমন হবে। বলছে আশিফ মানে কি, আশিফ একটা ছেলের নাম। আগের দিন কি বলছিলাম, কোনো কিছুর নাম মানেই নাউন, তাহলে আশিফ এখানে সেন্টেন্সে কি ইউজ হলো, নাউন ইউজ হলো। ইজ একটা কি ভার্ব, তোমরা জানো ইজ একটা ভার্ব। এটা কি একটা আর্টিকেল, আর্টিকেল কার পার্ট, অ্যাডজেক্টিভের পার্ট, আর্টিকেল কার পার্ট, অ্যাডজেক্টিভের পার্ট। এবার দেখো ভেরি মানে কি খুব, গুড মানে কি ভালো, প্লেয়ার মানে কি খেলোয়াড়। তাহলে বলছে আশিফ হয় একজন খেলোয়াড়, আশিফ হয় একজন খেলোয়াড়। আচ্ছা খেলোয়াড়টা কোন নাউন, খেলোয়াড়টা কি পার্টস অফ, সরি আমি ভুল বললাম, খেলোয়াড়টা পার্টস অফ স্পিচের কোন পার্ট, কোন অংশ, নাউন। প্লেয়ার, প্লেয়ার একটা নাম, এটা বুঝতে পারলে তো? আচ্ছা একটু সংক্ষেপে বলে নেই, অ্যাডজেক্টিভ কাকে বলে? কোন ওয়ার্ড যদি নাউনের ব্যাপারে, কোন ওয়ার্ড যদি নাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়, কি বললাম, কোন একটা ওয়ার্ড যদি নাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয় তখন সেটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। আমি যদি বলি রাম হয় ভালো, রাম কেমন, রাম কেমন ভালো, তাহলে ভালোটা কি অ্যাডজেক্টিভ, ভালোটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আশিফ আর প্লেয়ার একই ব্যক্তি না, আশিফ আর প্লেয়ার কি একই লোক, প্লেয়ারটা কেমন, প্লেয়ারটা কেমন, তাহলে গুডটা এখানে কি হবে অ্যাডজেক্টিভ। কে কে বুঝতে পারছো? এগুলো তো আরো বোঝাবো আমি, জাস্ট একটু সংক্ষেপে চালাচ্ছি, আরো বিস্তারিত আমি বোঝাবো। তাহলে প্লেয়ারটা কেমন ভালো, তাহলে নাউনের ব্যাপারে ইনফরমেশন দিল কি দিল না, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি দেখলাম, নাউনের ব্যাপারে যদি কেউ ইনফরমেশন দেয় বা নাউনের ব্যাপারে যে ওয়ার্ডটি এক্সট্রা ইনফরমেশন দেয় আমরা সেটিকে বলি অ্যাডজেক্টিভ। আচ্ছা পরের ওয়ার্ডটা দেখো তো কি বলছে, ভেরি, কি বলছে ভেরি। আচ্ছা আশিফ খুব না ভালো খুব, তোমরা বলো প্লেয়ারটা খুব মানে খুব প্লেয়ার না খুব ভালো, কোনটা শুনতে ভালো লাগে, খুব ভালো। তাহলে এই ভেরিটা কি এই প্লেয়ারটাকে মডিফাই করছে না গুডটাকে, গুডটাকে, বুঝতে পারছো, ধরতে পারছো? আমি বললাম আমি কি বললাম, আশিফ
হয় খুব ভালো প্লেয়ার, মানে আসিফ হয় খুব ভালো খেলোয়াড়, তাই তো? আসিফ হয় খুব ভালো খেলোয়াড়। খুব খেলোয়াড় শুনতে ভালো লাগে না? খুব ভালো, খুব ভালো। আর তাহলে ভেরিটা কাকে মডিফাই করছে, গুডটাকে না প্লেয়ারটাকে? সবাই বলো। গুডটাকে। গুড একটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে কি বলা হয়? অ্যাডভার্ব। তাহলে বলো ভেরিটা এখানে কি? ভেরিটা এখানে অ্যাডভার্ব। বুঝতে পারছো? তাহলে ভেরিটা এখানে অ্যাডভার্ব। এই হচ্ছে ইংরেজি গ্রামার। বোঝা গেল? তাহলে কি বুঝলাম একটু বলো তো? যে কোনো সেন্টেন্স তুমি গঠন করো না কেন, কি থাকবে? পার্টস অফ স্পিচের ওই 8টা জিনিস লাগবে। আর যে কোনো সেন্টেন্স গঠন করতে গেলে অবজেক্ট কখনো কখনো লাগে না, কিন্তু সাবজেক্ট এবং ভার্বের প্রয়োজন রয়েছে। কে কে জানো? সাবজেক্ট এবং ভার্বের। যেমন একটা উদাহরণ ছিল, দেখো তো, রাম রানস। রামটা কি সাবজেক্ট, রানসটা কি ভার্ব, অবজেক্ট এখানে আছে। তাহলে সেন্টেন্স কি গঠন হয় নাই? হয়েছে। তা সেন্টেন্সটা কি আমি বড় করতে পারবো না? রাম রানস ইন দি ফিল্ড। রাম কোথায় দৌড়ায়? মাঠে দৌড়ায়। তাহলে যে কোনো সেন্টেন্স গঠনে মুখ্য ভূমিকা কারা গ্রহণ করে? সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব। আর সাবজেক্ট ভাই কি হয়? সর্বদা নাউন। যদি নাউন না বসাই তখন কি? তখন প্রোনাউন। তো যতটুকু করালাম বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কোন রকম কোনো ডাউট? ডাউট থাকলে জিজ্ঞেস করো। দেখি পরের স্লাইডে কি আছে। এগুলো তোলা হয়েছে তো না? তোলা হয় নাই? নোট করে দিব তো বলতে হবে। আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পল ছিল, একটু দেখে নেই। হ্যাঁ, একটু দেখে জিনিসটা ক্লিয়ার করে নিই। আমরা ক্রিকেট খেলি, ইংরেজি বলো। আমরা ইংরেজি কি? আমরা ইংরেজি আই, উই। খেলার ইংলিশ কি? এখানে প্লে বসাবো না প্লেস? কে কে প্লেস বললে? প্লে বসাবো। উই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটু লিখে দিচ্ছি। হি, শি, ইট প্লাস ওয়ান। তাহলে আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট। উই প্লে ক্রিকেট। দেখো তো এখানে পার্টস অফ স্পিচের 3টা জিনিস বসছে না? উইটা কি একটা প্রোনাউন না? লজিক্যালি জিনিসগুলো বুঝবে। অ্যাকচুয়ালি ইংরেজি কিন্তু মুখস্থ করতে যাও না। ইংরেজি মুখস্থ যদি করতে যাও তাহলে অবস্থা খারাপ আছে। মাথাটাকে খাটাও। উই একটা কি? প্রোনাউন। প্লে একটা কি? ভার্ব। ক্রিকেট একটা কি? অবজেক্ট। তাহলে হলো তো? অবজেক্টটা কি? ক্রিকেটটা নাউন। অবজেক্ট সব সময় কি বলছিলাম? অবজেক্ট সবসময় নাউন নয়তো প্রোনাউন হবে। মিলে যাচ্ছে? 2 নাম্বার এক্সাম্পল, সে বিরিয়ানি খায়। বাহ, তাহলে আমি এখানে শি দিচ্ছি, ছেলেদের নাম দিলাম না। শি খায়, খাওয়ার ইংলিশ কি? ইট। এখানে কি ইট বসাবো না ইটস? ইটস বসাবো। কি বসাবো? ইটস। কারণ কেন ইটস বসালাম বলো একটু? সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট। শি ইটস বিরিয়ানি। পরের প্রশ্ন বলো, মেয়েটি ভাত খায়। মেয়েটি, এবার মেয়েটি নির্দিষ্ট করে বলে নাই মেয়েটি। যদি বলতো কখনো ছেলেটি, মেয়েটি, গাছটি, ওই লোকটি, তখন সামনে একটা দি ইউজ করবে, কারণ কি বলছে? ওটাকে নির্দিষ্ট করে বলছে। ঠিক আছে? তাহলে আমরা কি ইউজ করব? দি গার্ল। দেখো মেয়েটি ভাত খায়, দি গার্ল। এখানে যে একটা সূত্র ছিল প্লাস 1, দি গার্ল বলতে কয়জন মেয়ে? একজন মেয়ে। তারপর ভার্বটার এস বাই এস ফর্ম বসবে নাকি কি ফর্ম বসবে? এস বাই এস ফর্ম বসবে। তাহলে ভাত খায়, দি গার্ল ইটস। ভাতের ইংলিশ কি? ভাতের ইংলিশ হচ্ছে রাইস। ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্ন, সে একটি চিঠি লেখে। সে একটি চিঠি লেখে। তাহলে হি, লেখার ইংলিশ কি? রাইট। বানান কি? WRITE। এখানে হি এর পর রাইট বসবে না রাইটস?
রাইটস। এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকাতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এইটাই হচ্ছে খেলা। অনেকে ধরতে পারে না কোথায় ভার্বটার এস বা ইএস ফর্ম বসাবো আর কোথায় ভার্বটার ফার্স্ট ফর্ম বসাবো। এই জিনিসটাকে ধরলে খেলা হয়ে যাবে। তাহলে হি রাইটস, চিঠির ইংরেজি কি? হি রাইটস, এখানে লিখবে এ লেটার, লিখেই দিচ্ছি হি রাইটস এ লেটার। আচ্ছা, লেটারের সামনে আর্টিকেল এ কেন ব্যবহার করলাম? আচ্ছা, আমি আর একটা সিম্পল উদাহরণ তোমাদের নিচ্ছি। আমি বললাম তুমি হও ছাত্র, ইংরেজি বলো তো। ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। আচ্ছা, আমি তো তোমাকে বলি নাই তুমি হও একজন ছাত্র, তাহলে তুমি এ কেন বললে? না, আমি তো তোমাকে বলি নাই, আমি তো বলছি তুমি হও ছাত্র। না, আমি ওখানে আর্টিকেল এর কথা বলছি। আমি কি বলছিলাম, লজিক্যালি জিনিসটা ভাবতে হবে তো। আমি বললাম তুমি হও ছাত্র, তাহলে তোমার বলা উচিত ছিল ইউ আর স্টুডেন্ট, তুমি কেন বললে ইউ আর এ স্টুডেন্ট? ওয়াই? স্টুডেন্ট, আগের দিন যারা ক্লাসে ছিলে তারা একটু বলো তো, স্টুডেন্ট কোন নাউন? কমন নাউন। স্টুডেন্ট কোন নাউন? কমন নাউন। আর একটা কথা মাথায় রেখে দিবে, কমন নাউন কখনো সেন্টেন্সে একা একা বসে না। কমন নাউন কখনো সেন্টেন্সে একা একা বসে না। হয় তাকে বসানোর জন্য হয় আর্টিকেল নিতে হবে, নয়তো কমন নাউনটিকে নিজেকেই প্লুরাল বানাতে হবে। মানে মনে করো একটা কমন নাউন আছে বয়, হয় বয়ের সামনে তুমি আর্টিকেল এ এন বা দি নাও, নয়তো বয়টাকে প্লুরাল বানায় দাও বয়েস। একটু কঠিন জিনিস, কিন্তু আগের দিন যারা ক্লাসে ছিল তাদের বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে স্টুডেন্টটা কোন নাউন? কমন নাউন। মাথায় থাকবে কমন নাউন কোনোদিনও একা একা বসে না, ওই জন্য আমরা আর্টিকেল এ ব্যবহার করেছি এখানে। বুঝতে পারলে? তারপরে এক্সাম্পল, আমরা ক্রিকেট খেলি না, বলো। উই ডাস নট কে কে বললে? উই ডু নট প্লে ক্রিকেট, উই ডু নট প্লে ক্রিকেট। পরের প্রশ্ন, সে বিরিয়ানি খায় না, সে বিরিয়ানি খায় না। হি ডাস নট, ইট হবে না ইটস হবে? ইট হবে, কি হবে? ইট। বলছিলাম না ডু ডাস বা সেন্টেন্সে ডিড বসলে ভার্বটির কোন ফর্ম বসে? ভার্বটির ফার্স্ট ফর্ম বসে। তাহলে হি ডাস নট ইট বিরিয়ানি। পরের প্রশ্ন, মেয়েটি ভাত খায় না, কি হবে বলো? দি গার্ল। ডাস নট হবে না ডু নট? ডাস নট হবে না ডু নট? ডাস নট। দি গার্ল ডাস নট। তারপরে বলো কি হবে? ইট রাইস। পরের উদাহরণ, পরেরটা সলভ করো। সে একটি চিঠি লেখে না, তাহলে হি এর পর ডু নট হবে না ডাস নট? ডাস নট। রাইট হবে না রাইটস হবে? রাইট হবে। কেন? কারণ সেন্টেন্সে ডাস বসে গেছে। ঠিক আছে, হি ডাস নট রাইট এ লেটার। ঠিক আছে, এবার তোমরা যদি ইন্টারোগেটিভ করতে চাও না, ইন্টারোগেটিভের সূত্রটা হচ্ছে ডু ডাস এর পরে সাবজেক্টটা শুধু বসে, ডু আর ডাস এর পরে সাবজেক্টটা বসে, বাস হয়ে গেল। নেগেটিভ আর পজিটিভটাকে ভালোভাবে করো, ইন্টারোগেটিভ অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে ক্লাস? দেখি এরপরে আরো আছে কিনা। এরপরে কিছু উদাহরণ আছে যেগুলো তোমরা বাড়িতে সলভ করবে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে এলো পড়াশোনার কমপ্লিট গাইডেন্স। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে প্রিপারেশনে কোনো ফাঁক থাকলে চলবে না, তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো।
কিন্তু কি এই স্টাডি ফ্লো? পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নেওয়া। তারপর দরকার সেই চ্যাপ্টারের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করা, পড়া বোঝা এবং ডাউট ক্লিয়ার করার পরের পদক্ষেপ ওই চ্যাপ্টারের উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট তৈরি করা এবং সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হলো সেটা বুঝতে এরপর তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তোমার এই সার্বিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমায় সাহায্য করতে পারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, যেখানে আদর্শ স্টাডি ফ্লো অনুসারে রয়েছে সব বিষয়ের সব চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও, অফলাইন ক্লাস, যেখানে সব বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকেরা সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেবেন। রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন, ব্রিফ নোটস এবং প্রশ্ন উত্তর। আর এরই সঙ্গে রয়েছে প্রতি সপ্তাহে কোচিংয়ে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এবং সেই দিনই মক টেস্টের রেজাল্ট জানতে পারা। এখানে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের অডিও ভিডিওর মাধ্যমে পড়ানো হয় এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুতরাং দেরি না করে অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, কর্ণধার জাকির হোসেনের সাথে। মোবাইল নাম্বার 8116252788।